আজকে একটু বেশি রোমান্টিক তুমি। কেন? আমি আবার কবে আনরোমান্টিক ছিলাম? কল আসছে। আরে কল আসুক না, বাদ দাও। আচ্ছা শোনো, একটা কথা বলি। আমার না তোমার এই গুলো গুলো গাল দুইটাকে না একটু বেশি আদর করতে চলতেছে। দেখ কই থেকে যে শিখাছো তুমি এগুলো। আরে এইসব কেন বলছো? এগুলো হচ্ছে রোমান্টিক কথা, রোম্যান্স, যেটা আমি আমার বউর সাথে করতে চাই। আসো। আচ্ছা মা কল দিছে, হয়তো বা কোনো জরুরি কথা আছে। ঠিক আছে ধরো। হ্যালো মা। কি হয়েছে মা, তুমি কান্না করতেছো কেন? হ্যালো মা, কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? সরি বাবা, এত রাতে তোমাকে ডিস্টার্ব করার জন্য। মা এগুলো আপনি কি বলতেছেন? আচ্ছা আমাকে কি আপনি পর মনে করেন? না বাবা, পর মনে করি না বলে যে তোমাকে ফোন দিয়েছি। শিল্পী শিল্পী আবার আত্মহত্যা করতে চেষ্টা করছে, আমাকে বুঝিয়ে রাখতে পারতেছি না। আচ্ছা আম্মা প্লিজ প্লিজ আপনি এভাবে কান্না করবেন না প্লিজ। আমরা এখন আসতেছি, ঠিক আছে? আমরা এখন আসতেছি, আপনি একটু রিল্যাক্স হয়ে বসেন। হ্যাঁ, আপনি টেনশন করেন, আমরা এখন আসতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আসো তোমরা, আসো। হেই, তোমার বোন কি পাগল নাকি? কি একটা আকাম করে বসছে জানো? চলো এখন তোমার বাসা যেতে হবে। চাটাকে মুখে তুলে দিতে হবে নাকি? অপায়া মেয়ে, মেয়েটার জন্য মান সম্মান কিছু রইল না আমার। পাশের বাড়ির আপা এসে আমাকে কত কত কিছু বলে গেল, এগুলি শোনার আগে আমার মরণ হলো না কেন? এতদিনে মান সম্মান সব ধুলে মিশে দিলি, আমি তোর জন্য কারোর সাথে মুখ দেখাতে পারতেছি না। আমি কি করবো তোকে নিয়ে বল, আমি কি করব? তাহলে বাঁচালে কেন? মরে যেতে দিতে। কি বলছিস শিল্পী? একটু ভেবে কথা বল। তোর কিছু হয়ে গেলে মার কি হবে? একটা ছেলে তোকে ধোঁকা কি দিয়ে দিল আর তুই আমি সুইসাইড করতে চলে গেলি? আর তোর মাথায় সব প্রেম টেমের বিষয়ে ঢুকালো তাকে? আর এমনি তো তোর জন্য আমরা ছেলে দেখছি তো। কি ব্যাপার, তোমরা ওকে এভাবে বকাঝকা কেন করতেছো? তাহলে কি করব? ওকে কি মাথায় তুলে নাচবো? এমনিতেও কোন যুদ্ধ জয় করে এসেছে। দেখো না দুলা ভাই, আমাকে সকাল থেকেই বকে যাচ্ছে, আমার কোনো কথাই শুনছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তুমি শান্ত হও। হ্যাঁ শান্ত হও, আমি দেখতে যাবো। শান্ত এখানে বসো। এবার বকাঝকা করলে কি বুঝবে? আরে ওর বয়সই বা কি হয়েছে? ওকে তো একটু বোঝানো দরকার, তাই না? ও বুঝে না? কে বলেছে বুঝে না? ওর কি বুঝার বয়স হয়নি? এমনিতে আমার শরীরটা ভালো না, আমি কখন মরে যাই তার কোনো ঠিক নেই। ওর একটা ভালো ছেলে কাছে বিয়ে না দিয়ে আমি মরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিব? তুমি তুমি আমাকে বাঁচাও বাবা, একটা ভালো ছেলে দেখি ওকে বিয়ে দিয়ে দাও, যাতে আমি মরেও শান্তি পাই। মা প্লিজ, মা প্লিজ এভাবে বলবেন না। আচ্ছা ওর বিষয়টা আমি দেখতেছি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, শিল্পী যদি আমাদের এখানে কিছুদিন থাকে তাহলে কি তোমার কোনো প্রবলেম হবে? মানে ও তো এখন একটু ডিপ্রেশনে আছে, তাই না? তো ও যদি এখানে কিছুদিন বেড়ায়, তোমারও ভালো লাগবে, ওরও ভালো লাগবে। কি বলো আম্মা? কি বলছো তুমি? আমার কেন সমস্যা হবে? ও তো আমার বোন। কিন্তু মা তো এখানে একা থাকবে। ঠিক আছে, আমার জন্য তোরা চিন্তা করিস না, আমি একাই থাকতে পারবো। দেখো, শিল্পী যদি আমার বাসা থাকে আমার কোনো সমস্যা নাই, আর ও যদি চলে যেতে চায় তাতেও আমার কোনো সমস্যা নাই। এখন তোমরাই ডিসাইড করো কি করবা। আচ্ছা মা,
আমি শিল্পীকে এখানেই রাখছি, কিন্তু হ্যাঁ তোমাকে কিন্তু আমাকে কথা দিতে হবে, তুমি নিজের যত্ন নেবে আর ওষুধ ঠিক মতো খাবে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক মতো ওষুধ খেয়ে নেব, আমার জন্য তোরা চিন্তা করিস না। তাহলে ও কিছুদিন এখানেই থাক। আপু, এটা তো তোমার বেডরুম, এখানে আমি কি করে থাকবো? তোমার ডিস্টার্ব ফিল হবে না? তুই পাগল নাকি? আর উনি আজকে গেস্ট রুমে ঘুমাবে, তুই আমার ছোট বোন, আর ওনারও তো শালি। আর এমনিতে তুই আজকে একা ঘুমাতে পারবি না, তাই উনিই বললো তোকে আমার সাথে ঘুমাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, দুই বোন গল্প গুজব করো, আমি আসি। দুলা ভাই, হ্যাঁ এই পাগল। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, গুড নাইট। আপু, তোমার মনে আছে ছোটবেলায় তোমাকে আমি প্রশ্ন করতাম, রূপকথার রাজপুত্ররা কি সত্যি সত্যি হয়? হয় আপু, আর তুমি সেই রাজপুত্র পেয়ে গেছো। দুলাভাইকে আমার ঠিক সেরকমই রাজপুত্র মনে হয়। তোমার কত কেয়ার করে, তোমার সব খেয়াল রাখে, তোমার সব কথা শুনে, প্লাস কিছু করতে হলে সব সময় তোমাকে জিজ্ঞেস করে। রূপকথার রাজপুত্ররা তো এরকমই হয়, তাই না? হ্যাঁ হয়, আর তুইও তো রাজপুত্র খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। আচ্ছা চল শুয়ে পড়। দুলা ভাই, আমাকে ডেকেছো? না, আমি তো ডাকিনি, তুমি তো আমাকে টেক্সট করলা যে দুলাভাই ঘুম আসতেছে না। আমি ভাবলাম তোমার মাথায় একটু তেল ম্যাচ করে দিই, যাতে ভালো একটা ঘুম আসে। তোমার আপু যখন রাতে ঘুমাতে পারে না, তখন তোমার আপুকেও সেম এইভাবে তেল ম্যাচ করে, তারপর কি হয় জানো, খুব সুন্দর করে একটা ঘুম দেয়। তোমারও দেখবা অনেক সুন্দর একটা ঘুম আসবে।
হয়ে গেছে। ওয়াও দুলা ভাই, তুমি তো অনেক সুন্দর মেসেজ করো। হ্যাঁ, আমি অনেক সুন্দর করে ম্যাসেজ করতে পারি। আর তোমার আপুকেও এইভাবে ম্যাসেজ করে দিই। এখন রুমে যেয়ে নাক ঢেকে ঘুম দাও। আমার তো এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। আরে না না, এখানে ঘুমালে তো হবে না। তোমার আপু যদি ঘুম থেকে উঠে তোমাকে না দেখে তাহলে তো অনেক বকাঝকা করবে, তাই না? আর বকাঝকা করলে তো তুমি কান্না করবা, আর তুমি যদি কান্না করো আমার একটু ভালো লাগবে না। ঠিক আছে, যাও শুনেছি লক্ষ্মীর মতো ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। দেখো শিল্পী, তোমাকে আমার ভালোবেসে আদর করে তোমাকে দেখাশোনা করতেছি, তার মতলব এই না যে তুমি আমাদের সব কিছু সিদ্ধান্ত নিবা। আরে তোমার কথা শুনতে হলে তো আমার জব ছেড়ে বাসায় বসে থাকতে হবে। হ্যাঁ, আমিও তো এটা ওকে সে কখন থেকে বোঝাচ্ছি। আরে তুমিও তো আপুর মতো কথা বলছো, আমার কথাটা তো শোনো একবার। আসলে আমি মাকে ফোন করেছিলাম, মা বললো তার অসুস্থতা নাকি একটু বেড়ে গেছে। আর মা যখন একা থাকে তখন নিজের খেয়াল একদমই রাখে না, আর ওষুধও ঠিক মতো খায় না। আপু তোমার সাথেও তো কথা হয়েছে তাই না? বলো আমি কি মিথ্যে বলছি? হ্যাঁ, আমি কি বলেছি তুই মিথ্যা বলছিস? হ্যাঁ, আর আমি এখন যেতে চাই না, কয়েকদিন সময় লাগবে আমার, তারপর যাব। এই জন্যই আমি বলছিলাম আপু যাতে কয়েকদিন যে বেরিয়ে আসে, কিন্তু আপু তো তোমাকে ছাড়া যেতেই চাচ্ছে না। আমি বলি কি তোমরা দুজনেই চলে যাও, এতে তোমার কাজেরও কিছুদিন ছুটি মিলবে, আর তাছাড়াও ঘুরতেও পারবে কিছুদিন। আমি কি ভুল বলছি দুলা ভাই? তুমি যাবে তো? ও শালি সাহেবা, আমি তোমার মতো বুঝতে পারছি। মানে তুমি চাচ্ছ একা থাকতে, তাই না? তোমার এই স্বপ্ন এখন পূরণ হবে না। আর এই সময় আমি ছুটিও পাবো না, নয়তো আমি যেতাম। আর আমি যদি চলে যাই তাহলে ওনার খেয়াল রাখবে কে? আরে আমার জুতা মোজা কোথায় রাখি আমি সেটা তো জানি না। প্রত্যেকবার সব কাজের জন্য ওকে ডাকতে হয়, যেমন মোজা কোথায়, আমার জুতা কোথায়। আর ও যদি চলে যায় তাহলে আমি পুরো কাঙ্গাল হয়ে যাব। আর হ্যাঁ, আর তোমার বোনের হাতের রান্না আমি তো একদিন না খাই একদম মরে যাব। কিন্তু দুলা ভাই তুমি কিন্তু এখনো বেঁচে আছো। মানে? আজকে খাবার শিল্পী রান্না করেছে। আর রইলো জুতার মোজার কথা, সেটা না হয় দুদিন তুমি নিজেই খুঁজে নিলে। মোনা, আমি বলি কি, তুমি মার বাসা যাও। যেহেতু মা অসুস্থ, ওষুধ ঠিক মতো খাচ্ছে না, আমার মনে হয় তোমার যাওয়াটা উচিত। আর তোমার মধ্যে যে গুণটা আছে, যে কোনো মানুষকে কনভিন্স করতে পারো তোমার কথা দিয়ে, সেই গুণটা তো তোমার ছোট বোনের মধ্যে নাই। তুমি যাও, আমিও যেতাম, কিন্তু জানো তো অফিস থেকে ছুটি পাবো না। আমি কি বলি আপু, তুমি এখনই চলে যাও। না মানে এখানকার এলাকাটা ভালো না তো, জঙ্গলের মতো। এরকম জায়গায় তো আমি খুব ভয় পাই, আর তুমি একা যাবে, আমার তো খুব ভয় লাগছে। রাতের থেকে ভালো তুমি দিনেই চলে যাও। আচ্ছা ঠিক আছে আমার আদরের বোন। আমি কিন্তু বেশি খাবো না, বেশি খেলে আমি নিজেকে সামলাতে পারি না, তখন কিন্তু তোমারই আমাকে সামলাতে হবে। আর তুমি চাইলে তো যখন তখন এরকম পার্টি থ্রো করতে পারো। আপনার অনেক লাকি, তোমার মতো একটা হাজবেন্ড পেয়েছে। দেখো, তোমার আপু এগুলো একদম পছন্দ করে না, না ও খায় না আমাকে খেতে দেয়। হ্যাঁ মানি, ও আমার জন্য অনেক কিছু করে, পুরো ঘর সামলিয়ে রাখে, আমার জন্য খাবার রান্না করে, আমার কাপড় ধুয়ে দেয়, আমার প্রচুর টেক কেয়ার করে। আসলে ওর মতো একটা ওয়াইফ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। হবে কারোর জন্য আমি জানি না, কিন্তু আমার তো একটু অন্যরকম চা পাওয়া। আমি চাই আমার ওয়াইফ আমার মতো হবে, স্মার্ট হবে, একটু
রোমান্টিক হবে, আমার জন্য অফিসের পার্টিতে যাবে, ডিজে পার্টিতে যাবে, আমার সাথে বসে ড্রিঙ্ক করবে। কিন্তু তোমার আপু একদম অন্যরকম, একদম আলাদা। মানে ওসব লাইক করে না, পছন্দই করে না, একদম সহ্য করতে পারে না। একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটু ভালো হওয়া উচিত। মানে এটা খেয়াল রাখা উচিত যে আমার হাজব্যান্ড কি চায়, আমার হাজব্যান্ড কতটুকু চাচ্ছে বা আমাকে কীভাবে চাচ্ছে, সেভাবে নিজেকে প্রেজেন্ট করা। কিন্তু তোমার আপু এগুলো কিছুই বোঝে না। আসলে বিয়ে করে স্বামী স্ত্রীর একসাথে থেকে বাচ্চা কাচ্চা পয়দা করলে হয় না, একজন একজনকে বুঝতে হয়, রোমান্স করতে হয়, একটু রোমান্টিক হতে হয়। কিন্তু তোমার আপু একদম আলাদা, মানে আমাকে একটুও বোঝে না। বাড়িতে খেলে কি সমস্যা? জানি না কি সমস্যা, কিন্তু তোমার আপু এগুলো একদম পছন্দ করে না। আমার বয়ফ্রেন্ডও না ঠিক আপুর মতো একটা গার্লফ্রেন্ড চেয়েছিল, আর তুমি আমার মতো। তাহলে তুমি কি চাও? তোমাকে। সত্যি? হুম। হ্যালো। আচ্ছা, শিল্পী কেমন আছে? হ্যাঁ, আমি তো যখন রুমে আসার আগে দেখে আসলাম, ভালোই আছে। মানে সকাল সকাল হাজবেন্ডের খবর না নিয়ে বোনের খবর নেওয়া হচ্ছে, তাই না? তাছাড়া আর কি করব, ওর জন্যই তো আমরা এখনো দূরে আছি। আচ্ছা, আম্মা কেমন আছে? হ্যাঁ, মা ঠিক আছে, কিন্তু ঠিকমতো ওষুধ খায় না, আর এই জন্য ওনার ওষুধও কাজ করে না। ও আচ্ছা, কি ব্যাপার? তোমার আশেপাশে শব্দ পাচ্ছি, তুমি কোথায়? হ্যাঁ, আমি তো বাসার সামনে চলে আসছি। বাসায় আসতেছো মানে? মানে তোমার না দুদিন পর আসার কথা ছিল? মানে আমি তোমার তো আপ ডাউন টিকিট কেটে দিচ্ছি যে তুমি দুদিন পরে আসবা। তুমি যদি এখন চলে আসো তাহলে টিকিটের টাকাটা তো মাইর যাবে, ঠিক না? ও আচ্ছা, আমি আসছি, তুমি এতে খুশি হচ্ছ না, আর তুমি পরে আছো তোমার টিকিটের টাকা নিয়ে। আরে না না, আমার বলার মতো সেটা ছিল না। না মানে বাদ দাও না, টিকিটের টাকার কথা বাদ দাও। আচ্ছা, তুমি সকালে কোনো নাস্তা করছো? না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই শিল্পী ঘুরাচ্ছি, বলছি তোমার জন্য নাস্তা রেডি করে রাখতে। আরে না না, দরকার নেই, আমি এভাবে মজা করছিলাম, ওই আম্মুর জন্য ওষুধ নিতে আসছিলাম, এর জন্য আর কি বাহিরে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার অফিসে যাইতে দেরি হচ্ছে না? হ্যাঁ, আমি উঠছি, এই যে ফ্রেশ হয়ে অফিসে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, মার খেয়াল রাখো। হ্যাঁ, আমি তোমাকে অফিস থেকে এসে কল দিব। ও আচ্ছা, হ্যাঁ শোনো, আমি কিন্তু বিকেলে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি চলে আসো। আচ্ছা, বাই। ওকে, বাই। মানে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম, আমি তো ভাবছি মনে হয় তোমার বোন এখন চলে আসবে। যাক, ভালো হয়েছে, আমার রোমান্স করার জন্য একটু সময় পেলাম। আমার কি করছে দেখতে পাচ্ছ না কি করছে? আর এত রোমান্টিক কেন? তুমি কি ভুলে যাচ্ছ আজকে আপু চলে আসবে? আর তুমি তো আছো তোমার আপুকে নিয়ে, তোমার আপু আসলে কি হবে? আমার তো কন্ট্রোলে হচ্ছে না। শুধু ইচ্ছা তোমার সারাদিন আদর করি। শোনো, তুমি একদম টেনশন করো না,
আমি একটা ব্যবস্থা ঠিকই বের করে নেব, ঠিক আছে? আরে এই ডোরবেলটাও না মনে হয় নষ্ট হয়ে গেছে, মিস্ত্রিকে আনিয়ে ঠিক করতে হবে। আচ্ছা আমি চাবি দিয়ে খুলে নিচ্ছি। শিল্পী, আরে তুমি না মানে একদম ঠিক সময় আসছো, বুঝছো? তোমার বোন দেখছো কি করতেছে, এই ছুরি দিয়ে নাকি ওর হাতের রক কেটে ফেলবে। মানে আমি না এত বুঝতে পারছি, মানে আমার কোনো কথাই শুনতেছে না। এটা ধরো, তোমার বোনকে তুমি সামলাও। শিল্পী এসব কি? দেখ তুই যেমনটা চাচ্ছিস ঠিক তেমনটাই হচ্ছে, তাহলে এসব করার মানে কি? আমি তোমাকে বলতে পারবো না আপু, বললে তুমি আমাকে কখনো ক্ষমাই করবে না। দেখ বল, না হয় আমি এক্ষুনি তোকে বাসায় দিয়ে আসবো। আসলে কালকে তোমার আর দুলা ভাইয়ের কথা আমি শুনে নিয়েছিলাম। আমার মনে হয়েছে আমার সাথে তো এভাবে কথা বলার মতো কেউ নেই। আমার খুব একা ফিল হচ্ছিল আপু, আর যে ছিল সেও তো ধোকা দিয়ে চলে গেছে। আমি এগুলো নিতে পারছিলাম না, আমার খুবই কষ্ট হচ্ছিল আপু। দেখ এইটুকু বিষয় নিয়ে তুই এরকম মরতে যাচ্ছিলি, তুই কোনো চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর সাথেও কথা বলার জন্য কেউ চলে আসবে। আর এসব ছোটখাটো ব্যাপার নিয়ে তুই যদি এরকম মরতে যাস তাহলে কিভাবে হবে বল? তুই কোনো চিন্তা করিস না। ভালোই আছিস? হ্যাঁ মা, শিল্পী তো এখানে খুব ভালো আছে, আর ওর দুলাভাই ওকে মেন্টালি এত সাপোর্ট দিচ্ছে বলার বাইরে। তা তুমি হঠাৎ এখানে? তোমাকে আমি বাসায় রেখে আসছি। আরে জামাই বাবাজি ফোন করে আমাকে বললো ইমার্জেন্সি আসার জন্য। শিল্পীর জন্য জামাই বাবাজি ভালো একটা পাত্র ঠিক করেছে, তাই তোমাকে আসতে বললো। আর এই ফোনটা যদি আমি 10 মিনিট আগে পেতাম তাহলে আমি তোর সাথে রওনা দিতে পারতাম, এখানে তোর সাথেই আসতাম। কই, ও তো আমাকে এই বিষয়ে এখনো কিছু জানায়নি। জানাবে হয়তো, জামাই বাবাজি আমাকে আসতে বললো, সেই জন্যই তো আমি চলে আসলাম। মা, তোমরা কার বিয়ের কথা বলছো? কেন, তোর বিয়ের কথা বলছি। তোর দুলাভাই তোর জন্য ভালো একটা ছেলে ঠিক করেছে। ছেলে যতই ভালো হোক, আমি এখন বিয়েটাই করতে পারবো না, আর এসব কথা নিয়ে একদমই আমার সামনে আসবে না। দেখলি মেয়েটা কত জিদি হয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, ও ওকে বুঝিয়ে ঠিকই রাজি করিয়ে নিবে। তোমরা কি শিল্পকে কিছু বলছো? মানে খুব রাগ করে দেখলাম রুমের ভিতরে ঢুকলো। দেখো না বাবাজি, ও বিয়ের কথা শুনে রাগ করে চলে গেল। তুমি বাবা ওকে একটু ম্যানেজ করে দাও। আচ্ছা আচ্ছা, তো এই কথা। আচ্ছা আম্মা, আপনি এই বিষয়টা নিয়ে একদম টেনশন করবেন না, আমি ওর সাথে কথা বলতেছি। আচ্ছা মা চলো তাহলে আমরা সোফায় বসি। হ্যাঁ চল। শিল্পী, এখন তুমি আমাকে বিয়ে করানোর জন্য রাজি করাতে চলে এসেছো তাই না? আমি বললাম তো আমি এখন বিয়ে করব না। যার উপর সবচেয়ে বেশি ভরসা করলাম সেই এখন এসেছে আমাকে বিয়ে করানোর জন্য। তুমি কেন বুঝো না? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার মতো একটা ছেলেকে বিয়ে করতে চাই যে আমার খুব কেয়ার করবে। তুমি যদি আমাকে বিয়ের জন্য রাজি করাতে এসে থাকো তাহলে এখান থেকে যাও, তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আরে এখনো কিচ্ছু শেষ হয় নাই। কিচ্ছু শেষ হয় নাই মানে? এখানে মা এসেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য, পাত্রও নাকি রেডি। পাত্র নাকি তুমি রেডি করে দিয়েছো, আবার বলতেছো কিছুই শেষ হয়নি। সে কখন থেকে বলে যাচ্ছ, আমাকে বলার সুযোগ দিবা তো না? আচ্ছা শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। যদি প্ল্যান মতো কাজ করতে পারি তাহলে তোমার বিয়েটা হয়ে যাবে, আর আমাদের প্ল্যানটা সাকসেস হয়ে যাবে। মানে আমাদের সম্পর্কটা সারা জীবন এভাবে থাকবে। কি প্ল্যান? ঠিক আছে? আচ্ছা শোনো, একদম টেনশন করো, আমি আছি না? টেনশন করছো? শোনো, এখন বাইরে গিয়ে আম্মু আর আপুর সামনে একটা ভাষায় কথা বলবা, ঠিক আছে?
মা শিল্পী বিয়ের জন্য রাজি। তাই? আর ও বলছে আমরা যাকে পছন্দ করে দিব তার সাথে বিয়ে বসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে বাবা। আপনি যদি অনুমতি দেন তাহলে অফিস থেকে আসার সময় আমি ছেলেটাকে সাথে করে নিয়ে আসতে চাই, কি বলেন? ঠিক আছে বাবা, তাই করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বসে গল্প করো, আমি অফিস যাই। আরে আসো, ভিতরে আসো, লজ্জা কিছু নেই, আসো। মা আমি সকালে যার কথা বলেছিলাম ও হচ্ছে মারুফ, আমার অফিস কলিগ। উনি হচ্ছে আমার শাশুড়ি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে তোমার ভাবি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মা ও খুব ভালো একটা ছেলে, আর কম্পিউটার ইঞ্জিনিয়ার, খুব ভালো কাজ করে, আর খুব অনেস্ট, একদম সৎ একটা ছেলে। আমি ওকে অনেক বছর যাবত চিনি। স্যার আপনি একটু বেশি প্রশংসা করতেছেন। আরে না না, আমি একটু প্রশংসা করতেছি না, আমি একদম যেটা সঠিক সেটাই করতেছি। আর তুমি আমাকে স্যার স্যার কেন বলতেছো? হ্যাঁ, এটা তো অফিস না, এটা হচ্ছে আমার বাসা। হ্যাঁ, আর আমরা তো কিছুদিনের মধ্যে আত্মীয় হতে যাচ্ছি, তো বাসায় কোনো স্যার তো বলা চলবে না, ভাইয়া বলবা, ঠিক আছে? জি স্যার। আবার স্যার বলতেছে। আচ্ছা শিল্পী কোথায়? ঢাক দিয়ে নিয়ে এসো। আচ্ছা, আমি শিল্পীকে নিয়ে আসি। ও আসতেছে। মা, মারফে যদি আমাদের শিল্পীকে পছন্দ হয়ে যায় তাহলে আপনি মনে করবেন যে আপনি আমার ছোট ভাইয়ের সাথে ওকে বিয়ে দিচ্ছেন। বাহ, আলহামদুলিল্লাহ। কি রে শিল্পী, এইভাবে দাঁড়িয়ে থাকলে তো চাটা ঠান্ডা হয়ে যাবে, দে ওকে। মা, আমার মনে হয় শিল্পী আর মারুফকে একটু একা থাকতে দেওয়া উচিত, কারণ ওরা দুজন দুজনকে চিনো, জানো, কথা বলো, কি বলো? হ্যাঁ হ্যাঁ মা, চলো আমরা একটু ভিতরে যাই। চলো চলো। ঠিক আছে মারুফ, তাহলে বসো, কথা বলো, পরিচয়। হ্যাঁ, এই শালি সাহেব, আসেন, এখানে আসেন, ওঠেন। আপনি বসেন এখানে। শুনেছি হাজবেন্ডরা বিয়ের পর ওয়াইফকে খুব কষ্ট দেয়, এই জন্য এখনো বিয়েতে হ্যাঁ করিনি। আমি যদি বিয়ের পর আপনাকে কষ্ট না দেই তাহলে বিয়েতে হ্যাঁ করবেন? আরে তুমি ভয় পেও না, তোমার কষ্ট হবে এমন কোনো কিছু আমি করবো না। হ্যালো। হ্যালো মারুফ, সরি আসলে তোমাকে এত রাতে কল দেওয়ার জন্য। আমি জানি আজকে তোমার বিয়ে, বাসর রাত, কিন্তু কি করবো বলো, একটু ইমার্জেন্সি অফিসে আসতে হবে। স্যার আজকে তো আমার বাসর রাত, আজকে না আসলে কি করবো বলো, বোঝোই তো ফরেন ক্লায়েন্ট, ওদের ডিমান্ডটা তুমি ভালো করে বোঝো, প্লিজ একটু আসো। জি স্যার, আমি এখন আসতেছি। সরি শিল্পী, আমাকে এখন একটু অফিসে যেতে হবে, আমি জাস্ট যাবো আর আসবো। শিল্পী, শিল্পী, তুমি এসেছো?
হ্যাঁ, আমি না শিখে পারি। আমি তোমাকে প্রমিস করছিলাম যে তোমার বাসর রাত আমার সাথে হবে। শিল্পী, শিল্পী, কি হলো শিল্পী? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আসলে রাতে ঘুমটা ক্লিয়ার হয়নি তো, এই জন্য মাথাটা ব্যথা করছে। আচ্ছা দাঁড়াও, আমি বাম নিয়ে আসতেছি। না না না, পার্মানেন্ট কোনো দরকার নেই, এমনি ঠিক হয়ে যাবে। তুমি মনে হয় আমার উপর রাগ করে আছো না? ভাবছো যে কিরকম জামাই পেলাম যে কিনা বাসর রাতে আমাকে একা রেখে অফিসের কাজের জন্য বেরিয়ে যায়। দেখো শিল্পী, এতদিন অফিস আমার ফ্যামিলির মতো ছিল। যখন আমার মা বাবা মারা যায় তারপর থেকে এই ফয়েজ স্যারই আমাকে নতুন জীবন দিয়েছে, তার অফিসে চাকরি দিয়েছে। আজ আমি তার অফিসের একজন মেম্বার। তো এখন তার অফিসের রেপুটেশন নষ্ট হবে বা মান সম্মান যাবে, এরকম কোনো কাজ তো আমি করতে পারি না। তাই এজন্য আমাদের দুজনকেই একটু স্যাক্রিফাইস করতে হবে। বিশ্বাস করুন, আমি আপনার উপর একটুও রেগে নেই, জাস্ট মাথাটা একটু ব্যথা করছিল তো, এই জন্য। আচ্ছা আমি বামটা নিয়ে এসে লাগিয়ে দিই। না না, আমি তো আর এখন ঘুমাবো না, আমি আপনার জন্য ব্রেকফাস্ট তৈরি করব। আপনি অফিসে যাবেন না? না না, তোমাকে ব্রেকফাস্ট করতে হবে না, তুমি রেস্ট নাও, আমি নিজেই ব্রেকফাস্ট বানিয়ে নেব তোমার জন্য আর আমার জন্য। আপনি ব্রেকফাস্ট বানাতে পারেন? হ্যাঁ, তুমি রেস্ট নাও, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। খুব সুন্দর লাগছে তোকে, মনে হয় সারা রাত তোকে ঘুমাতে দেয় না। থুর আপু, কি যে বলো না। আচ্ছা, আমার কিছু কাপড় রয়ে গেছিল ওই রুমে, আগেরবার নিতে ভুলে গেছিলাম, আমি নিয়ে আসি। ও মনে হয় লজ্জা পেয়ে গেছে। আসলে আমি এর আগে কখনো শিল্পীকে এমন দেখিনি। আমি চাই ও যাতে সবসময় ভালো থাকে। আচ্ছা, আর তুমি সুখী তো ওর সাথে? জি আপু, সব কিছু ঠিকঠাক চলছে। আরে কি করছো তুমি? আসতে, তুমি মারুফের সাথে আসছো, কেউ দেখে ফেলে ঝামেলা হচ্ছে, বুঝতেছো? তোমাকে এত কাছে পেয়ে তোমার থেকে দূরে থাকবো? আর একটু কন্ট্রোল করো না, বুঝতে পারতেছো তোমার হাজবেন্ড দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। এসব কি হচ্ছে বলো তো? তুমি তো আমাকে বলেছিলে বিয়ের পর আমরা আরো ইজিলি দেখা করতে পারবো, কিন্তু এখন তো আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে। এখন একে সরাতে হয়, ওকে সরাতে হয়, তোমার জন্য অপেক্ষা করতে হয়, এখন তো আরো বেশি কষ্ট হচ্ছে আমার। আমি এইভাবে আর পারছি না, তুমি কিছু একটা করো। আচ্ছা আমি ভিতরে যাই, গিয়ে দেখি ও কি করছে, আমরা তো এখনই বের হব। আজকে তো এলে, আজকে থাকলে হয় না? আচ্ছা আমি ওর সাথে কথা বলে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা করতেছি, একটু একটু ম্যানেজ করো। একটু ম্যানেজ করো, এত পাগলামিগুলো হবে, একটু ধৈর্য ধরতে হবে। কথা আছে না, সাফার কা ফল মিঠা হতা হ্যায়। শিল্পী, 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 এতক্ষণ ধরে কি করতেছ তুমি এখানে? না আসলে আমার একটা কানে দুল খুঁজে পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। ওটা আমার খুব প্রিয়, আমাকে একটু হেল্প করো না। হাই মারুফ, কেমন আছো তোমরা? হ্যাঁ স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। তোমরা কখন আসছো? কিছুক্ষণ আগে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, তোমরা গেস্ট রুমে যাও না। আরেকটা কথা, আজকে কিন্তু যাওয়া চলবে না, আজকে থাকতে হবে, ঠিক আছে? কালকে সকালে দুইজন একসাথে অফিসে যাবো, আর যাওয়ার সময় ওকে ড্রপ করে দিয়ে যাবো, কেমন? জি স্যার, ঠিক আছে।
মিস করলো কেন? ও ঘুমাচ্ছে কিনা দেখে আসতে হবে। হ্যাঁ, আমি তোমার আপুকে ঘুম পাড়িয়ে আসলাম। আচ্ছা, তুমি তাহলে যাও। বুঝোই তো, এক রুমে তোমার হাজবেন্ড, আরেক রুমে তোমার বোন। দেখো, আমি তো এখন যাবই না। আরে পাগল, কথা শোনো। যদি দেখে ফেলে কি কেলেঙ্কারি হয়ে যাবে, আর আমার এখানে মিশতে পারবো। শোনো, আমি একটা প্ল্যান করতেছি। আমি কালকে মারুফকে 1 সপ্তাহের জন্য চিটাং পাঠাবো, ঠিক আছে? আর এই 1 সপ্তাহ তুমি আর আমি শুধু রোমান্স আর রোমান্স। তুমি সত্যি বলছো? একদম সত্যি, একটু মিথ্যা কথা বলতেছি না। কেন বিশ্বাস হয় না আমার কথা? তোমাকে তো আমি অনেক বিশ্বাস করি। তা এখন যাও, লক্ষ্মীর মতো ঘুমিয়ে পড়ো, কেমন? ঠিক আছে, যাও। ঠিক আছে, গুড নাইট। এখনই কল দিতে হলো? হ্যাঁ শিল্পী, হ্যাঁ, ভালো আছেন আপনি? আমি ঠিক আছি। ঠিকঠাক মতো পৌঁছেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকঠাক মতো পৌঁছেছি। এখানে হোটেলও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাইরের কিছু খাবেন না কিন্তু। না না শিল্পী, তুমি ফোনে কি সুন্দর করে কথা বলো। সামনে আসলে কি হয় তোমার? আমার সাথে কথাই বলতে চাও না? আসলে আমি চাই আপনার সাথে ভালো করে কথা বলতে, কিন্তু আপনি সামনে থাকলে আমার কি যেন হয়ে যায়। আর তাছাড়াও আপনি যখন আমার সামনে থাকেন তখন তো আমি দেখতেই পাই যে আপনি ঠিক আছেন কি নেই। তাহলে এগুলো বলার কি আছে? কে জানি দরজায় নক করছে, একটু দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রাতে কল করব। তুমি একদম ঠিক বলেছ। এখন আমার পরিবারের সবাই খুশি, আর আমিও তোমাকে পেয়ে গেলাম। আর আমি তোমাকে বলছিলাম না যে সবকিছু ঠিক হয়ে যাবে। আর একটা কথা আছে না, যে কিছু পেতে হলে কিছু হারাতে হয়। ওয়াও, তোমাকে কিন্তু বেশ সুন্দর লাগতেছে, অনেক সেক্সি লাগতেছে, অনেক আদর করতে ইচ্ছে করতেছে। আজকে অনেক রোমান্স হবে। এই তোমার ফোন বাজতেছে, খেয়ে পড়ো, ফোনটা পিক করো। দুদিন পর তো বাসায় চলেই আসছে, এখন আবার ফোন ধরে বলা লাগবে কেন? আরে কোনো ইম্পর্টেন্ট কথা থাকতে পারে, পিক করো ফোনটা। ওর আবার কি আর্জেন্ট কথা থাকবে? যা বলার বাসায় এসে বলবে। তাছাড়াও আমি কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে আর দেখা করতে পারবো না। তুমি কিছু করছো না কেন? আর নেক্সট উইকের প্ল্যানটা কি? নেক্সট উইকে মাত্রই তোকে পাঠালাম, ঠিক না? এখন যদি প্রতি সপ্তাহে পাঠাই তাহলে তো সন্দেহ করবে, বুঝতে পারছো? একটু ম্যানেজ করো না প্লিজ। ম্যানেজ করবো? কি ম্যানেজ করবো? ওর সাথে কি এখন শুয়ে পড়বো আমি? আরে আমি তোমাকে সেটা বলছি যে তুমি ওর সাথে শুয়ে পড়ো। সবকিছু তো ঠিকঠাক মতো চলতেছে, যেভাবে কন্টিনিউ চলতেছে সেভাবে চলুক না। দেখো, এগুলো আমি কিছু বুঝি না। আমি এভাবে আর দেখা করতে পারবো না, এটাই শেষ কথা। তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে, তুমি বুঝতে কেন পারো না? তাছাড়া যখনই তোমার সাথে একটু ভালো সময় কাটাতে চাই তখনই ও মাঝখানে চলে আসে। দেখো, তোমার আর মারুফের বিয়ে হয়েছে বলে কিন্তু আমরা এইভাবে মেলামেশা করতে পারতেছি, সবকিছু ঠিক আছে, বাসা সবাই হ্যাপি আছে, কেউ কোনো সন্দেহ করতেছে না। একটু ম্যানেজ করো না প্লিজ। না, আমি ম্যানেজ করতে পারবো না। তুমি ওকে অনেক দিনের জন্য কোথাও সরিয়ে দিচ্ছ না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে যা হবে সব পড়া হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি এসব কথা বলে সময় নষ্ট করবো? আসো না একটু রোমাঞ্চ করি। পাগল। এই দিন দেখানো ছিল তোর মাকে, তো আবার এই বয়সে? আমরা তোর বিয়ে একটা ভালো ছেলের সাথে করিয়েছিলাম যাতে তুই সংসার করতে পারিস, বাস। আজকে আর না। ভালো হোক তোর, তুই ওর সাথে সাথে আমার জীবনটাও নষ্ট করে দিলি। আপু, তুমি আমার কথাটা তো একবার শোনো। তুমি আমার কোনো কথা শুনছোই না। আর কিসের ভালোর কথা বলছো তুমি? ওনার তো কাজের বাইরে আমার দিকে তাকানোরই সময় নেই। আর তাছাড়াও উনি তো আমাকে ভালোই বাসে না,
কাজ ছাড়া কিছুই বোঝে না। আমি একটা মনের মতো হাজবেন্ড চেয়েছিলাম, উনি তো আমার মনের মতোই না। আমি এখনো কুমারী আপু। আসলে অফিসে কাজের অনেক প্রেশার, তো তাই বাসায় আসতে অনেক লেট হয়ে যায়। কয়টায় আসো? রাত 3টায়। আর তখন আমি তোমার জন্য রেডি হয়ে বসে থাকবো? শিল্পী, শিল্পীর ফোন আসে আমার মোবাইলে, আর ফোন করে কান্নাকাটি করতেছিল। আমি বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে, মানে ও একটা সমস্যা পড়ছে না, কারণ বিপদে পড়ছে কিনা। আমি কোনো কিছু না ভেবে ওর বাসায় চলে আসি। আসলে ও অনেক ডিপ্রেশনে ছিল, আর এখানে আসাটাকে আমার অপরাধ হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে এটা। আর মারুফ, আমি স্বপ্নেও কল্পনা করতে পারি নাই যে তুমি শিল্পী আর আমার মাঝে এমন খারাপ একটা সম্পর্ক ধারণা করবা। ছি। আচ্ছা মোনা, তুমি বলো, আমি যদি খারাপ কিছু করে থাকতাম, খারাপ থাকতাম, তাহলে তোমার সামনে আর মার সামনে কিভাবে দাঁড়া কথা বলতে পারতাম বলো? তুমিই বলো। দেখুন স্যার, হতে পারে আপনি সঠিক আর আমি ভুল, কিন্তু তারপরও শিল্পীর সাথে আর আমি সম্পর্কটা রাখতে পারতেছি না। মা, আপনি এটা কি করছেন? আমি আপনার ছেলের মতো। তুমি তো আমাকে মা মানো, আমি তোমাকে একটা অনুরোধ করি বাবা, আমার মেয়েকে ছেড়ে তুমি চলে যেও না। তুমি আমার মেয়েকে ছেড়ে চলে গেলে সমাজের মুখে মুখ দেখাতে পারবো না, আমার মান সম্মান সব নষ্ট হয়ে যায় বাবা, সব নষ্ট হয়ে যাবে। তুমি আমার মেয়েকে ছেড়ে যেও না। আচ্ছা ঠিক আছে মা, আপনি কান্না করেন না, আমি আপনার কথাটা রাখছি। কিন্তু আমি আর এই শহরে থাকবো না, এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যাবো, আর এই জবটাও আমি ছেড়ে দেবো। ঠিক আছে, তুমি কালকে আমাকে চাকরি রিজাইন দিয়ে চলে যাও। আমি এখনো কুমারী আপু। শিল্পী, 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 আমি নাকি তোকে সময় দিই না? আজকে দেখাবো আমি কেমন পুরো। আমি নাকি তোর সাথে কিছু করি না, তুই নাকি এখনো ভার্জিন। তোকে আমি দেখাচ্ছি আমি কেমন পুরুষ, তোকে আমি দেখাচ্ছি। কি করছো তুমি? কি করছো? তোকে আমি ছাড়বো না, তোকে আমি দেখে নেবো। হ্যালো, আচ্ছা কালকে তোমাদের ঝগড়া হয়েছিল? ঝগড়া করার জন্য তো বাসায় থাকতে হবে। মানে ও তো আপনার ওখানে গেছে, ওর ফোন বন্ধ পাচ্ছিলাম তাই আপনাকে কল করছি। কি সব ফালতু কথা বলছো তুমি? মানে ওই দিনও আপনার সাথে দেখা করতে চাইছিল, আপনার সাথে থাকতে চাইছিল। হ্যালো আপু, আপু স্যার কোথায়? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে আমাকে বলো। শিল্পীকে নাকি কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ও বললো শিল্পী নাকি কালকে আমাদের বাসায় আসছে। আচ্ছা শিল্পী যদি আমাদের বাসা উদ্দেশ্য করে বের হয় তাহলে তো বাসায় আসার কথা, ঠিক না? বা আমাদের ফোন দেওয়ার কথা। আর রাতে তো আমরা বাসায় ছিলাম না, আমরা পার্টিতে ছিলাম। আমার না সন্দেহ হচ্ছে, বুঝছো? সবকিছু কি ওর কার সাথে ও কি কিছু করতেছে? আমার না মানে ঘাপড়া লাগতেছে বিষয়টা। আমার কি মনে হয় জানো, বিষয়টা আমাদের পুলিশকে জানানো উচিত। আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে,
আপনার ছোট মেয়ের লাশ আপনার বড় জামাইয়ের ছাদে আমরা পেয়েছি। আমরা আপনার ছোট মেয়ের লাশ নিয়ে রিসার্চ করেছি। আপনার ছোট মেয়ের লাশ দেখে যা মনে হলো, গতকাল রাত 9টা বা 10টার দিকে আপনার মেয়েকে মারা হয়েছে। হ্যালো স্যার, আমরা তার পাশের ফ্ল্যাটে যোগাযোগ করে জানতে পারলাম যে গতকাল রাতে মারুফ সাহেবের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়েছে এবং মারুফ সাহেব তাকে খুনের হুমকিও দিয়েছে। আমার মনে হয় যে মারুফ সাহেব এই খুনটা করেছে। মারুফ সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে স্যার আপনি সব কি বলছেন? এদিকে আমার স্ত্রী মারা গেল, সেখানে কিনা আপনি আমাকে অ্যারেস্ট করতে যাচ্ছেন? হ্যাঁ, আপনাকে অ্যারেস্ট করার যথেষ্ট পরিমাণ কারণ আছে। কারণ আমরা আপনার পাশের ফ্ল্যাটের মানুষের কাছে জানতে পেরেছি আপনার সাথে গতকাল আপনার স্ত্রী ঝগড়া হয়েছে এবং কি আপনি ওনাকে খুনের হুমকিও দিয়েছেন। আরও একটা তথ্য আছে আপনার জন্য, আপনার কালকে ফোনের লোকেশন এই বাড়িতেই ছিল। হ্যাঁ স্যার, এটা সত্য যে আমাদের গতকাল রাতে ঝগড়া হয়েছে, আর রাগের মাথায় আমি ওকে মারার হুমকিও দিই। কিন্তু স্যার আমি ওকে খুন করিনি। ও রাগ করে বাসা থেকে যখন বেরোয় যেতে চায় তখন আমি ওকে অনেকবার ফেরানোর চেষ্টা করছি। তারপরে চিন্তা করলাম যে ওর স্বাধীনতা আমি হস্তক্ষেপ না করি। তারপর ও যখন বাসা থেকে বের হয়ে যায় আমি ওর পিছন পিছন আসলাম। যখন দেখলাম যে ও স্যারের বাসার নিচে আসছে তখন আমি চিন্তা করলাম যে ও স্যারের বাসায় থাকুক, আমি বাসায় চলে যাই। তারপর আমি ওখান থেকে চলে যাই। এই জন্য আমার ফোনের লোকেশনটা এই জায়গায় দেখাইছে। মারুফ, কই তুমি তো আমাদেরকে বলো নাই যে তুমি আমাদের বাড়িতে আসছিলে? সেটা বলিনি কারণ আমি তো আর জানতাম না যে এইসব ঘটনা ঘটে যাবে, এই জন্য আমি আর বলার প্রয়োজন মনে করিনি। হ্যালো স্যার, আমরা পোস্টমর্টম রিপোর্টে জানতে পারলাম ভিকটিম গর্ভবতী ছিল। আমার মনে হয় স্যার এই খুনটা হওয়ার পেছনে প্রেগন্যান্সিটাও কোনো একটা মোটিভ। আপনি আপনার গর্ভবতী স্ত্রীকে খুন করেছেন? আপনার মতো স্বামীকে আমরা ধিক্কার জানাই। শিল্পী প্রেগনেন্ট ছিল? এটা কি করে সম্ভব? আমার তোর সাথে কোনো শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়নি। মানে কি আপনার বোনের কি তাহলে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক ছিল? দেখুন, এদিকে আমার বোন মারা গেছে আর আপনি এখন এসব নিয়ে পড়ে আছেন। আর এমনিতে ওইটা আমাদের পারিবারিক ব্যাপার, সেটা নিয়ে আপনার জানার কোনো দরকার নেই। দেখেন, এটা এখন আর পারিবারিক ব্যাপার নয়, এটা এখন আমাদের জানতে হবে। এটা একটা খুনের মামলা। স্যার, শিল্পী যদি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে সেই প্রেগনেন্ট করছে স্যার। কারণ তাদের দুজনকে আমি অনেকবার ঘনিষ্ঠতা দেখেছি। মারুফ, তুমি কি বলতেছো এগুলা? আমি খুন করছি মানে? দেখেন স্যার, ও একদম মিথ্যা কথা বলতেছে। মানে ওর ওয়াইফকে ওই খুন করছে, এখন খুনের দায় আমাকে দিতে চাচ্ছে, তাই আমাকে ব্লেম দিচ্ছে স্যার। আপনি বিশেষ করে স্যার, আমি এসব কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি এসব। ও, তার মানে তোমার পাপের ফসল আমার বোনের পেটে ছিল, আর এটা লোক জানাজানি হয়ে যাবে, আমি জেনে ফেলবো, এই কারণে তুমি আমার বোনকে খুন করেছো? তুমি এগুলো কি বলতেছো? মানে তুমি কি আমাকে বিশ্বাস করো না? আরে আমি তোমার বোনকে কিভাবে মারবো বলো? আমি তো কালকে তোমার সাথে ছিলাম, আমরা দুজন পার্টিতে ছিলাম না? স্যার, আপনার যদি বিশ্বাস না হয় যে আমি পার্টিতে ছিলাম, আমাদের পার্টিতে অনেক লোক ছিল, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমি আমার ওয়াইফের সাথে রাতের 12টা পর্যন্ত পার্টিতে ছিলাম। আর আপনি কি বলেন যে রাত 9টা বা 10টার মধ্যে মার্ডারটা হয়েছে, তাহলে আমি কিভাবে মার্ডার করবো বলেন? স্যার দেখেন, আমি এসব বিষয়ে কিচ্ছু জানি না, আমি একদম নির্দোষ, প্লিজ আমাকে বিশ্বাস করেন। হ্যালো স্যার, আমরা পাশের বাড়ির ছাদে উঠছিলাম যে এখানে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেটা দেখার জন্য। এখানে কোনো সিসি ক্যামেরা নাই, কিন্তু একজনের কাছ থেকে জানতে পারলাম সে রাতে উঠছিল ফোনে কথা বলতে। তারপরে ওখানে একজন যুবতী মেয়ে, যার বয়স যেটা বললো তাতে মনে হচ্ছে যে সে ভিকটিম, আর তার সাথে আরো একজন মহিলাকে দেখছে যার বয়স 40 থেকে 50। আমাদের ধারণা করা হচ্ছে যে সেই মহিলা ভিকটিমের মা ছিল। আমরা শিওর বলতে পারতেছি না যে এই খুনটার পেছনে তার মায়ের হাত আছে, কিন্তু আপনি একটু ট্রাই করে যদি দেখতে পারেন তার মাকে। আচ্ছা, ওকে দেখতেছি। আন্টি, আপনার জন্য আমার সত্যি অনেক কষ্ট লাগতেছে। আপনার ছোট মেয়ে মারা গেল, আর আপনার এই ছোট মেয়ে মারা যাওয়ার দায়ে আপনার বড় মেয়ে জামাইয়ের ফাঁসি হয়ে যাবে।
আমার বড় মেয়ের জামাই ফাঁসি হয়ে গেলে আমার বড় মেয়ের সংসার তো ঠিকবে না। আন্টি, আপনার বড় মেয়ের সংসারটা আর বাঁচানো গেল না। তাহলে তাহলে ওটা আমি কেন করলাম? কি করলেন আন্টি? আমি ওই দিন, তুমি কেন বুঝতে পারছো না? আমি প্রেগনেন্ট। মানুষের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি, তাহলে আমি ওকে কি বলবো? তুমি তাড়াতাড়ি আপুকে ডিভোর্স দিয়ে দাও আর আমাকে বিয়ে করো, না হলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? হ্যাঁ, আমি তো তোমাকে ভরসা করি। আচ্ছা ঠিক আছে। কি বললি তুই? তুই প্রেগনেন্ট? তা আমার বড় বোনের স্বামীর সন্তান তোর পেটের ভিতরে? ছি ছি ছি, আমার তো ভাবতে অবাক লাগছে যে আমি তোর মতো মেয়ে জন্ম দিয়েছি। মা, আমি দুলাভাইকে ভালোবাসি, আর দুলাভাই ছাড়া অন্য কারোর সাথে আমি থাকতে পারবো না। চুপ কর! তুই কি একটা বড় ভাবলি না তোর বড় বোনের কথা? তোর আপন বড় বোন, আর তুই ছোট বোন ওই বড় বোনের সংসার নষ্ট করতে যাচ্ছিস? তোর লজ্জা করে না? মা, এখন আমি শুধু আমার আর আমার সন্তানের কথা ভাবছি, এছাড়া অন্য কারো কথা এখন আমি ভাবতে পারবো না। তুই কি বলছিস এসব? বড় বোনের স্বামী মানে বড় ভাইয়ের সমান, আর সেই বড় ভাইয়ের সাথে তুই এই পাপ কাজটা করছিস? তোর একটু লজ্জা করলো না? আর এই পাপ কাজটা করার আগে তুই একবারও ভাবলি না তোর বোনে কি হবে? তোর বোনের সংসার তুই নষ্ট করতে যাচ্ছিস আপন ছোট বোন হয়ে। আমি ঠিকই বলছি মা, আমি আমার দুলাভাইকে বিয়ে করতে চাই। চুপ কর! শিল্পী, 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 বিশ্বাস করুন অফিসার, আমি আমার মেয়েকে মারতে চাইনি। আমি ওকে বারবার বুঝাতে চেয়েছিলাম যে ও ছোট বোন হয়ে বড় বোনের সংসার যেন নষ্ট না করে, কিন্তু কিছুতেও আমার কথা শুনছিল না। তাই আমার মাথা গরম হয়ে গিয়েছিল, আমি ওকে একটা থাপ্পড় দিয়েছিলাম। সেই থাপ্পড় খেয়ে ও গড়িয়ে পড়ে যায়। আমি বুঝতে পারিনি যে ও মরে যাবে। তারপর যখন দেখলাম ও মারা গেছে, আমি তখন ভয় পেয়ে গেলাম। তারপর আমি চিন্তা করলাম আমার ছোট মেয়ে তো মারাই গেছে, এই ছোট মেয়ের কারণে যেন আমার বড় মেয়ের সংসার নষ্ট না হয়। আমি চুপ হয়ে গেলাম। আমি চিন্তা করলাম আমার ছোট মেয়ে খুনের দায় আমার ছোট জামাইয়ের উপরে পড়ুক, তাতে তাতে আমার বড় মেয়ের সংসারটা অন্তত বাঁচবে। তারপর যখন আমি দেখলাম যে আমার বড় মেয়ের সংসারটাই বাঁচবে না, আমি আর চুপ করে থাকতে পারলাম না। ওরা ওরা কেউ খুন করেনি, ওরা নির্দোষ। আমি খুন করেছি, আমি খুনি। হাসান সাহেব, একজন লেডিস কনস্টেবলকে পাঠান, একজন মহিলাকে অ্যারেস্ট করতে হবে। Oh